জিনিসপত্রের দামে দিশেহারা শ্রমজীবীরা টানা দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্য সীমার নিচে। সামাজিক কর্মসূচির ৭৩% সুবিধাভোগী ভুয়া, ঢেলে সাজানোর পরামর্শ। সূচকের টানা পতনে বেহাল পুঁজিবাজার, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হুটহাট সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা নেই বলছে আইসিবি। উন্নয়ন কাজের ধীর গতিতে কমছে কাঁচামাল আমদানি, কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টমস হাউস। অর্থ বছরের 5 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে ৪,৪২১ কোটি টাকা পিছিয়ে। ফসলি জমি, আবাসিক এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সবখানি ইট ভাটা। রাজবাড়ীতে পরিবেশ দূষণে স্বাস্থ্য ঝুঁকি চরমে। মুন্সিগঞ্জে কাঠ পোড়ানোয় হুমকির মুখে জীববৈচিত্র্য। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পণ্যের বাজারে যখন আগুন, তখন শ্রম বিক্রি করে জীবনযাপন করা মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। এভাবে পরপর দুদিন ফিরলেই দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছেন তারা। শ্বেতপত্র কমিটি এমন তথ্য দিয়ে বলছে, দরিদ্র এই জনগোষ্ঠীর জন্য যে সামাজিক কর্মসূচি চালু আছে তাতে ৭৩% ভুয়া সুবিধাভোগী। তাই চলমান কর্মসূচিকে ঢেলে সাজানো এবং বৈষম্য কমানোতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদ। জিন্নাত আরা যশোয়ার রিপোর্ট। দিনের আলো ফোটার পরপরই মোহাম্মদ নাইমের রাস্তার এক কোণে বসে অপেক্ষা। উদ্দেশ্য একদিনের জন্য নিজেকে বিক্রি করা। বাজারে জিনিসপত্রের দামের আগুনে হাত পুড়ছে ক্রেতার। তবে শ্রম বিক্রি করতে আসা এ বাজারে নাইমের দাম কেবলই কমতির দিকে। তবুও সব দিন পান্না কাজ, থাকতে হয় কর্মহীন। একদিন পাই একদিন পাই না, এরকম ভাবে কাম করতে হয়। মূর্খ হয়ে গেছি আমি, পড়ালেখা করতে পারি নাই। কারণ দুইটা বাইরেও বাধ্য হয় না, দুইটা বাইরেও কাম করতে হয়। ভোর হলে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজের অপেক্ষায় থাকেন নাইমের মতো শত শত মানুষ। এখানে যারা কাজের জন্য অপেক্ষা করছেন তারা একদিনে যা আয় করেন তা দিয়ে মোটামুটি দারিদ্র্য সীমা পার করে যান। কিন্তু শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, যারা কোনো মতে দারিদ্র্য সীমা পার করছেন তারা এতটাই দারিদ্র্য ঝুঁকিতে আছেন যে দুদিন কাজ না পেলেই দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। এবং এখানে যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই কাজ পাচ্ছেন না 4 থেকে 5 দিন ধরে। একটা না মনে করেন 7 দিনও হয় না, আমি 100 দেশে গেছি, পরে আবার ধার উদ্ধার করে আবার আইছি। 7টার সময় আইছি, 8-9টা ঘন্টা বইতাম, বই থেকে কাম না হলে যাই। এই মাস বইরেই কাম নাই। 3.5 মাসে 15 দিন কাম, সপ্তাহে পর একদিন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আছে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেখানেও শুভঙ্করের ফাঁকি। শ্বেতপত্র প্রতিবেদন বলছে 2022 সাল পর্যন্ত এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর মধ্যে 73%ই ভুয়া। আবার যা পাচ্ছেন সেটাও প্রয়োজনের তুলনায় নগণ্য। সামাজিক সুরক্ষা খাতে একজন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যখন ভাতা পান মাত্র 500 থেকে 800 টাকা, তখন একই খাতে মোটা অঙ্কের টাকা চলে যায় সরকারি, আধা সরকারি, চাকরিজীবী ও বিভিন্ন ধরনের অবসর ভাতায়। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষের সংখ্যা কমাতে বাড়াতে হবে কর্মসংস্থানের সুযোগ। আর দিচ্ছেন ভুয়া সুবিধাভোগী ঠেকাতে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে ঢেলে সাজানোর পরামর্শ। কিছু কিছু কর্মসূচি এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না, অন্তর্ভুক্ত নাও হতে পারে। তো সেটি আমার মনে হয় এখন একটা সময় এসছে যে এগুলোকে একটু রিভিউ করে সেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থাৎ এই যে সামাজিক সুরক্ষা খাতের যারা এটার সাথে সংশ্লিষ্ট, পার্টিকুলারলি ক্যাবিনেট ডিভিশন, জেনারেল ইকোনমিক ডিভিশন, সবাই মিলে বসে আমার মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। দারিদ্র পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ধনী গরিব বৈষম্যের প্রকট চিত্র। শ্বেতপত্রের প্রতিবেদন জানাচ্ছে 10 ভাগ ধনীদের হাতেই দেশের 85% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে একথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গে সীমাবদ্ধ নয়। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের দিল্লিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট।
সম্প্রতি নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। একদিনের সফরে কয়েক দফা বৈঠকও করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিস্ত্রি। দুদিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম। উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয়ও। বিক্রম মিশ্রের বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব। এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন মিস্ত্রি। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি করেন মিস্ত্রি। বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এই ব্রিফিং। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে 21 থেকে 22 জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ভারত, এমন আশাবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটি বিষয়ে ক্ষোভ থাকলেও আলোচনার দরজা বন্ধ হবে না। এদিকে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সরকারের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। চলতি বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দিয়ে চলেছেন বিদ্বেষমূলক নানা বক্তব্য। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফরকালে শেখ হাসিনার এসব কর্মকাণ্ডের বিষয়ে আপত্তি তুলে ব্যবস্থা নিতে বলে বাংলাদেশ। ঢাকা সফর থেকে ফেরার পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে এসব আপত্তির কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে কথা বলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। বাংলাদেশের দাবি সেদেশের বৈঠকে তুলে ধরাকে ইতিবাচক হিসাবে দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারত সরকার পদক্ষেপ নেবে বলেও আশা তার। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, বিতাড়িত শাসককে ভারতে আশ্রয় দেয় সাধারণ মানুষ ক্ষোভ দেখালেও অন্য কোনো বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার দরজা বন্ধ হবে না। বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে হচ্ছে ভারত, ফলে মানুষের মনে একটু ক্ষোভ থাকতে পারে। একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেই। এদিকে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবেন তারা। ভারতের কোস্টগার্ডের হাতে আটক 79 জন বাংলাদেশি জেলেকে ফেরত আনারও উদ্যোগ নেওয়ার কথা জানান সচিব। ভারতের সাথে আলাপ আলোচনা চলছে, আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়া শুরু করব। 14 ডিসেম্বর 4 দিনের সফরে ঢাকা আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একটি করে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। একটি দ্বিপাক্ষিক চুক্তি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জানুয়ারিতে মূল্যস্ফীতি না কমলে মুদ্রানীতি আরও সংকোচনমুখী করা হবে বলে জানালেন গভর্নর আহসান এইচ মনসুর। কারণ মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে 7 আর আগামী অর্থবছরে 5% নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীতে সেমিনারে অংশ নিয়ে একথা জানান গভর্নর। ব্যাংক খাতকে শক্তিশালী করতে খেলাপি ঋণ আদায়ে শক্ত অবস্থানের কথা জানান তিনি। দেশের মানুষের আয় বাড়ছে যে হারে, তার চেয়ে বহুগুণ বেশি বাড়ছে সেবা ও পণ্যমূল্য বৃদ্ধির চাপ। এমন খবর দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%, যা গেল 13.5 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে মূল্যস্ফীতির লাগাম ছাড়ার কারণ তুলে ধরেন গভর্নর। বলেন, ডলারের দাম বৃদ্ধি আর বন্যার কারণে পেঁয়াজ আলু সময় মতো বাজারে নিয়ে আসায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। Now the big issue is inflation. On the supply side, there had been problem. বর্তমানে 11.38% থাকা সার্বিক মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে 7 ও আগামী অর্থ বছর তা 5% নামিয়ে আনতে চান গভর্নর। Once we get the data for January, if that data does not show a decline in inflation, we have to tighten the monetary policy further, because we need to do whatever needs to be done. The target is to reduce inflation to 7% by end of June and to less than 5% in the next fiscal year. সেমিনারে গভর্নর বলেন, নিয়ম অমান্য করাতেই খারাপ অবস্থায় চলে গেছে খেলাপি ঋণ, ঝুঁকিতে ফেলেছে আর্থিক খাতকে। So much resources have been drained out of the banking system in a very systematic manner and in a pathetically by state sponsored manner. দুর্বল ব্যাংকের সম্পদ পর্যালোচনা শিগগিরই শুরু হবে বলেও জানান গভর্নর। Where 87%. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহে লেনদেনও ঠেকেছে তলানিতে। বিনিয়োগকারীরা দুষছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হুটহাট সিদ্ধান্তকে। ভালো কোম্পানি শেয়ারের দাম কমলেও দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা নেই বলে জানান পুঁজিবাজারে তারল্যের যোগানদাতা প্রতিষ্ঠান আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। বিজয়ের মাসের দ্বিতীয় সপ্তাহ ডিসেম্বরের 8 থেকে 12 তারিখ। প্রথম সপ্তাহের সঙ্গে তুলনা করলে এই 5 কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স কমেছে 91 পয়েন্ট। শুধু সূচকের পতন না, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন নেমেছে 200 কোটির ঘরে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সর্বনিম্ন। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, বাইব্যাক আইন চালু না করা, মার্জিন ঋণ বহাল রাখা আর নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন সিদ্ধান্তে বাজারের এই বেহাল দশা। মার্কেটে বেচে কেনাও নাই আর বাড়ার কোনো লক্ষণ দেখতেছি না, আমাদের তা আশা শেষ। শেয়ার মার্কেট এমনি খুব খারাপ অবস্থায় আছে, তার মধ্যে কিছু সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব পড়ে। 3 বছর যাবৎ ওভারঅল এভারেজে নিচের দিকে আছে, মানে উপরের দিকে যাওয়ার তেমন দেখতেছি না। বাজারে এখন বলার মতন আমাদের কিছুই নেই, আর এই বাজারটা দেখার মতন আমার মনে হয় কেউই নেই। ভালো কোম্পানির শেয়ারে অর্থলগ্নিকারীরাও পড়েছেন লোকসানে। তবে দীর্ঘমেয়াদে এসব কোম্পানির শেয়ারধারীরা লাভবান হবেন এমন প্রত্যাশা আইসিবি চেয়ারম্যানের। ভালো কোম্পানির শেয়ারগুলোর যে পতনের কথা বলতেছে পার্সেন্টেজে, সেগুলো অনেক কম। আপনাদের খারাপ কোম্পানির যেগুলো নিয়ে হয়তো অনেকে বসে আছে, যেগুলো হয়তো জুড়াইদের অনুযায়ী বেচা কেনা হয়েছে, সেগুলোতে 40-50% চলে গেছে, আর এগুলোতে 20% 25% হয়তো বড় জোর। বাজার প্রসঙ্গে আবু আহমেদ বলেন, সুদিনের জন্য করতে হবে অপেক্ষা। জানান, সুদের হার কমে আসলে স্বাভাবিক হবে শেয়ার বাজার। সুদের হার বেড়ে যাওয়ার কারণে প্রচুর টাকা এই মার্কেট থেকে মানি মার্কেটে গেছে, ট্রেজারি বন্ডে গেছে। তো সেটাও যে সুদের হারটা যদি আবার কমা শুরু করে, হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারি কমবে আশা করতেছি ইনশাল্লাহ, তাহলে এদিকে আসবে আমরা, মানে ইনভেস্টমেন্টের যে মানে ফান্ড অ্যাভেলেবল সেটা আবার এদিকে আসবে। গত সপ্তাহে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ট্যানারি ও টেলিকম খাতে শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন কাজের ধীর গতিতে শিল্প কারখানায় কমছে উৎপাদন। এ কারণে কাঁচামাল আমদানি তুলনামূলকভাবে কমে যাওয়ায় কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি অর্থ বছরের 5 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে 4,421 কোটি টাকা পিছিয়ে রয়েছে সংস্থাটি। তবে গত অর্থ বছরের তুলনায় 1,698 কোটি টাকা বেশি আদায় হয়েছে এ সময়। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের গত 5 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 34,097 কোটি টাকা। তবে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে 29,676 কোটি টাকা। আর একক মাস হিসেবে নভেম্বরে 7,457 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 5,223 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও গত অর্থ বছরের তুলনায় 6% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানি কিছুটা কম হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হচ্ছে বলে দাবি কাস্টম হাউসের।
গত বছরের নভেম্বরের তুলনায় এই বছরের নভেম্বরে প্রায় 5,800 কন্টেনার কম এসেছে। আমাদের নভেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 34,000 কোটি টাকা, তার বিপরীতে আমরা প্রায় 29,700 কোটি টাকার মতো আদায় করতে পেরেছি। তথ্য বলছে বিগত সময়ের তুলনায় শুধু নভেম্বরেই 7,64,000 মেট্রিক টন শিল্পের কাঁচামাল কম আমদানি হয়েছে। যেহেতু মার্কেটের চাহিদা নাই, আমরা কিন্তু উৎপাদন করতে পারতেছি না, এবং সেই হিসাবে র মেটেরিয়াল যেগুলো আছে যে সিমেন্ট উৎপাদনের করার জন্য, এগুলো সব কিন্তু আমদানি কমে গেছে। 5 আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলমান উন্নয়ন কাজে স্বচ্ছতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে কিছু উন্নয়ন কাজের ঠিকাদার সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছে। উন্নয়ন কাজে ধীরগতির প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে, বিশেষ করে বাজারের চাহিদার বিপরীতে কারখানাগুলো উৎপাদন কমিয়ে দেওয়ায় কমছে কাঁচামাল আমদানিও। উন্নয়নমূলক কাজ খুব কম, এই কারণে আমদানিও কম, বিক্রিও কম, সেই হিসাবে আমাদের কাঁচামালের আমদানিও কম। এর থেকে উত্তরণের পথ হচ্ছে যে আমাদের দেশের কিছু উন্নয়নমূলক কাজ আবার চালু করতে হবে। চালু করলে পরে এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াবে। 2022-23 অর্থ বছরে 74,204 কোটি টাকার বিপরীতে 61,350 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে 77,616 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 68,866 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। আর 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,432 কোটি টাকা। জাতীয় আয়ে বিশাল একটি অংশ যোগান দিয়ে থাকে চট্টগ্রাম কাস্টম হাউস, যার পরিমাণ বছরে 70,000 কোটি টাকার বেশি। মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য থেকে যে রাজস্ব আদায় হয় তাই জাতীয় আয়ে যুক্ত হচ্ছে। আর তাই রাজস্ব বাড়াতে চট্টগ্রাম কাস্টম হাউসের বিদ্যমান সংকটগুলো কাটানোর কথা বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। এই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র করছেন না আইনের তোয়াক্কাও। রাজবাড়ীতে ফসলি জমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হয়েছে একের পর এক অবৈধ ইট ভাটা। এসব ভাটায় আবার কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। এতে শুধু পরিবেশই বিষাক্ত হচ্ছে না, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আশিকুর রহমানের রিপোর্ট। এক পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্য পাশে ফসলি জমি, মাঝখানে অবৈধ ইটভাটা, যার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ক্লাসে কোমলমতি শিক্ষার্থীরা। পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর 5 উপজেলায় ফসলি জমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে এমন অসংখ্য ইটভাটা। ভাটায় যে কালো ধোঁয়া, সেটা আমাদের শ্বাস বন্ধ হয়ে আসে। ট্রাক চলায় আমাদের গায়ে ময়লা পড়ে, তারপরে ধুলা উড়ে, এটার জন্য আমাদের সমস্যা হয়। স্থানীয়রা জানান, বেশিরভাগ ইটভাটার নেই প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এসব ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, কমে গেছে ফসলের উৎপাদন। এজন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। গাছপালা লাগানোর সময় কোনো সবজি ভালো মতন হয় না, কোনো ফল হয় না। আমাদের দাবি এটা বন্ধ করে দেওয়া হোক ভাটা। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। মোট 27টি ইটভাটা এখন পর্যন্ত নোটিশ করেছি, কার্যক্রম বন্ধের জন্য নোটিশ করেছি। পরিবেশের ছাড়পত্র সহ সেই ধরনের বৈধ কাগজপত্র যাদের থাকবে না, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ী জেলার 70টি ইটভাটার মধ্যে অনুমোদন আছে মাত্র 20টির। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। হেক্টরের পর হেক্টর জমির মাটি কেটে নেওয়া হচ্ছে মুন্সিগঞ্জের ইটভাটাগুলোতে। এতে উর্বরতা হারাচ্ছে জমি। অন্যদিকে কাঠ পোড়ানোয় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। সরকারি হিসেবে নিবন্ধিত ইটভাটার সংখ্যা 53টি, অবৈধ 9টি। তবে পরিবেশবাদীদের দাবি অবৈধ ইট ভাটার সংখ্যা আরও অনেক বেশি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী ঘেঁষে সিরাজদি খানের বালুরচর এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইট ভাটা। সরকারি জমি দখল করে দেদারছে পোড়ানো হচ্ছে ইট। এসব ভাটায় হেক্টরের পর হেক্টর জমির টপ সয়েল কেটে আনা হচ্ছে। এতে উর্বরতা হারাচ্ছে জমি। অন্যদিকে পোড়ানো হচ্ছে কাঠ। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।
অনেক ইটভাটার পরিবেশ ছাড়পত্র থাকলেও মানছে না শর্ত। ইটভাটার কালো ধোয়ার কারণে শ্বাস নিঃশ্বাস নিতে তো কষ্ট হচ্ছে, এবং এই শ্বাসটা নেওয়ার কারণে এই অঞ্চলে বিশেষ করে এদের হচ্ছে আপনার ফুসফুসে অনেক ধরনের সমস্যা হচ্ছে। মানুষের অনেক ক্ষতি হইতেছে, এগুলায় চাষাবাদের ক্ষতি হইতেছে, অথচ ফসলের ক্ষতি হইতেছে। এখানে আমরা অনেক আলু চাষ করে থাকি এবং ফসলেরও অনেক ক্ষতি হচ্ছে। ইট তৈরি করে যারা লাভবান হচ্ছে বা যারা কনস্ট্রাকশনে কাজে লাগাচ্ছে, তার যে টোটাল ইকোনমিক ভ্যালুস মূল্যমান, তার চেয়ে পরিবেশের যে ক্ষতি সেটা কয়েকশো গুণ বেশি। পরিবেশ অধিদপ্তর বলছে জনবল সংকটের পরও ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভাটা মালিকদেরকে উৎসাহিত করতেছি যে ওনারা মাটি পোড়া এই সিস্টেমটা থেকে বেরোয় এসে ওনারা যেন ব্লকের দিকে চলে যাবে। ব্লক হিট করলে পারে তখন এই পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে এবং মানব স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার হবে। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি মাসে সিরাজদি খান, গজারিয়া ও শ্রীনগর উপজেলায় 5 ইটভাটায় একযোগে অভিযান পরিচালনা করে 8.5 লাখ টাকা জরিমানা করা হয়। জেলায় নিবন্ধিত ইটভাটা 53টি, স্থানীয় প্রশাসনের হিসেবে অবৈধ ইটভাটা 9টি। তবে বাস্তবে এর সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নারায়ণগঞ্জে শীতলক্ষা ঘেঁষে গড়ে উঠেছে শত শত কারখানা। এগুলোতে বর্জ্য পরিশোধনাগারী ইটিপি প্ল্যান্ট না থাকায় ডোবা খাল হয়ে বিষাক্ত বর্জ্য পড়ছে নদীতে। দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শীতলক্ষা, মরছে জলজ প্রাণীও। তাই কারখানাগুলোতে ইটিপি প্ল্যান্ট ব্যবহার নিশ্চিতের দাবি স্থানীয়দের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নেই স্রোতস্বিনী সেই শীতলক্ষার স্বচ্ছ জল। প্রাচ্যের ড্যান্ডির বুক চিরে বয়ে চলা এই নদী এখন ধুঁকছে শিল্পবর্জ্যের দূষণে। একসময়ের পরিবেশ বান্ধব ও পরিষ্কার পানির ভাণ্ডার শীতলক্ষা এখন মৃতপ্রায়। নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন কারখানার অপরিশোধিত বর্জ্যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এই নদী, বিপন্ন হচ্ছে পরিবেশ। শীতলক্ষা ঘেঁষে গড়ে ওঠা এমন শত শত ছোট বড় কারখানায় নেই বর্জ্য পরিশোধনকারী ইটিপি প্ল্যান্ট। এতে ডোবা খাল হয়ে বিষাক্ত বর্জ্য পড়ছে নদীতে। শুধু নদীই দূষিত হচ্ছে না, মরছে জলজ প্রাণীও। এই শীতলক্ষার পানি আমরা খাইতাম এবং ব্যবহার করতাম। অনেক গন্ধকর পানি, খুব লাল চুলকানি মুলকানি বাড়াই দিছে। নদীগুলোকে বাঁচানোর ব্যবস্থা নেই কর্তৃপক্ষ, যাতে আমরা সেই আগের মতন আবার সেই নদীতে গোসল করতে পারি। এই যখন পরিস্থিতি, তখন সব শিল্প কারখানাকে ইটিপি প্ল্যান্ট ব্যবহারে বাধ্য করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবাদী সংগঠনের। যদিও পরিবেশ অধিদপ্তরের দাবি তারা বসে নেই। প্রত্যেকটা যে সমস্ত কোম্পানিগুলো আছে রাসায়নিক বর্জ্য সরাসরি নদীতে না ফেলে ইটিভির মাধ্যমে যেন পানিগুলো রিসাইক্লিং করে তারা যেন পানিগুলো ছাড়ে। কোনো প্রতিষ্ঠান ইটিভি ব্যবহার না করে এই বর্জ্য সরাসরি নদীতে ফেলে দিচ্ছে, তাহলে সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। নদী দূষণ সম্বন্ধে ওনারা পরিবেশ যে মন্ত্রণালয় এবং পরিবেশবাদীরা করতে চায়, যা করবেন সেটাতে আমরা সহযোগিতা করব। নারায়ণগঞ্জে নদী ও খাল দূষণকারী 130টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শীতের তীব্রতায় জুবুথু উত্তরের জেলার রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী শাহিন আলম এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন আমাদের আরেক সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে শাহিন আলমের কাছে। শাহিন, রাজশাহীতে গত কয়েকদিনের তুলনায় আজকে কুয়াশার আধিক্য একটু কম, তবে আবহাওয়ায় ঠান্ডা বাতাস থাকায় কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। আমরা ভোর থেকে রাজশাহীর এই রেলগেট এলাকায় অবস্থান করছি। আমরা দেখেছি এখানে এই জায়গাটিতে এসে যারা শ্রমজীবী মানুষ আছেন তারা এখানে আসেন এবং তারা নগরীর বিভিন্ন প্রান্তে বা জেলার বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে বের হন। কিন্তু সকালবেলাতে কনকনে ঠান্ডার প্রভাবে কিন্তু অনেক প্রতিনিয়ত যে পরিমাণ লোক এখানে দেখা যায় সে তুলনায় আজকে দেখা যায়নি। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি, রাজশাহীতে গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবং রাজশাহী গত
গত কয়েকদিনে রাজশাহীর উপর দিয়ে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে চলতি বছরের এই সময়টিতে সামনের আরও কয়েকদিন এই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা আরও কমে সেটি মৃদু শৈত্যপ্রবাহে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন বয়ে যাবে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এই শীতের আধিক্য বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে এবং কয়েকটি ওয়ার্ডে শিশু থেকে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন এই ঠান্ডার এই সময়টিতে সতর্ক থাকার, সচেতন থাকার কিন্তু কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদেরকে এই সময়টিতে গরম কাপড় চোপড়ে জড়িয়ে রাখার কোনো বিকল্প নেই। রাজশাহীর কথা যদি বলি, রাজশাহীতে বরাবরই এই এলাকায় ঠান্ডাপ্রবণ এলাকায় শীত বেশি পড়ে। তবে চলতি মৌসুমের গতকাল আমরা যেটি দেখেছি যে দিনের বেশিরভাগ সময় কিন্তু সূর্য দেখা যায়নি এবং ঘন কুয়াশা ছিল, কিন্তু আজকের পরিস্থিতিটা কিছুটা আলাদা। আজকে আমরা দেখছি যে সকাল সকাল কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার এবং কুয়াশার আধিক্য কিছুটা কম। তবে কুয়াশা কিছুটা কম হলেও কিন্তু প্রকৃতিতে হালকা হিমেল বাতাস রয়েছে, এই বাতাসের জন্য কিন্তু শীত অনেকটা বেশি অনুভূত হচ্ছে। এবং এই শীত এবং কুয়াশার আরও খবর জানাতে মানিকগঞ্জে আসছেন রিপোর্টার ইউসুফ আলী, আমরা এখন যাচ্ছি তার কাছে। শাহিন আলম, আপনাকে ধন্যবাদ। তো এই যে আমরা পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়া ঘাটে রয়েছি, এখানেও কিন্তু ঠিক রাত 2টা থেকে 3টির রুটে যদি বলি পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আপনি যেভাবে বলছিলেন যে শাহিন, যেহেতু ওই উত্তর অঞ্চল অর্থাৎ রাজশাহীতেও প্রচুর শীত, এখানেও কিন্তু সেই তীব্র শীতে লক্ষ্য করছি আমরা। এখানে একটা 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো এই অঞ্চলের যে মানিকগঞ্জের যেহেতু আবহাওয়া অফিস নেই, আমরা কিন্তু এটা অ্যাপসে থেকে দেখতে পাচ্ছি। তো আমরা ঘাট এলাকাতে 3টি ঘাট বন্ধ থাকায় 3টি ঘাট এলাকাতেই কমপক্ষে 7 শতাধিক যানবাহন কিন্তু এই মুহূর্তে পারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষাকৃত যারা যাত্রী রয়েছে তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে সেই মধ্যরাত থেকেই। তো প্রত্যেক দিনই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেই 9 তারিখ 10 তারিখের পর থেকেই কিন্তু এই কুয়াশার মাত্রাটা বেড়ে গিয়েছে এবং ঘাট এলাকাতে মানুষ কিন্তু প্রায় শত ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে সকালের দিকটা এই ভোগান্তির বিষয়টা একটু বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা দেখছি যে শিশু নারী যারা রয়েছে, জ্যেষ্ঠ যারা লোক রয়েছে, বয়স্ক, তারা কিন্তু বেশি কষ্ট করছে এবং শীতের তীব্রতা বাড়ায় তারা কিন্তু যানবাহনগুলোর ভিতরে এটা এখন অবস্থান করছে এবং সেই ভিতর থেকেই তারা কিন্তু কষ্ট করছে। আমাদের সাথে যাত্রীদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলছে যে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকাতে একদম ঘুমবিহীন রাত তারা কাটিয়েছে এবং কেউ 7 ঘন্টা 8 ঘন্টা ধরেও কিন্তু এই ঘাট এলাকাতে অপেক্ষা করছে। অর্থাৎ গত রাত বৃহস্পতিবার রাত সন্ধ্যা থেকে ঘন কুয়াশার কারণে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত যখন 1টা তখন কিন্তু এই ঘনত্বটা বেড়ে গেলে এই রোডের চ্যানেলের অর্থাৎ ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে। এই মুহূর্তেও কিন্তু ছোট বড় 5টি ফেরি এই নরুটে কিন্তু মাঝ নদীতে আটকে রয়েছে। এটা আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন আসলে কুয়াশার মাত্রা কমে আসলে কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক হবে। তবে আমরা যে লক্ষ্যটা করছি যে এই মুহূর্তে কিন্তু
অন্যান্য দিনের মতো যে হিম হাওয়া তার সংখ্যাটা একটু কম রয়েছে এবং কি একটু কিন্তু সকালের থেকে কুয়াশা মাত্রাটা কেটে গিয়েছে, অর্থাৎ খুব অল্প সময়েই ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট এবং ধাপাড়া, নাজিরগঞ্জ রোডে মোট 26টি ফেরি রয়েছে। স্বাভাবিক সময়ে 26টি ফেরি চলাচল করে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন শীতের তীব্রতার খবর জানাতে। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলী এবং তার আগে রাজশাহী থেকে শাহিন আলম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। নেই সেতু, ভরসা বাঁশের সাঁকো, অথচ 2 যুগেরও বেশি সময় একটি সেতুর অপেক্ষায় শরীয়তপুরে জাজিরা পৌরসভার কয়েক হাজার মানুষ। ভোগান্তি সঙ্গী করেই কীর্তিনাশা নদী পার হতে হচ্ছে তাদের। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন মহলে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিএম ইসরাফিলের তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবিতে রিপোর্ট। স্কুলগামী শিশুকে কোলে নিয়ে বাঁশের সাঁকো দিয়ে কীর্তিনাশা নদী পার হচ্ছেন বাবা। একটু অসতর্কতায় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। অথচ এই নদীর উপর একটি সেতুর জন্য 25 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষায় শরীয়তপুরের জাজিরা পৌরসভার বাসিন্দারা। মেয়র আসে, মেয়র যায়, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কমে না এতটুকু। আমার কাজ থইয়া আমার মেয়েকে এপার স্কুলে দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়। এখান থেকে ব্রিজ হলে আমাদের স্কুল মিস হতো না। বৃষ্টি হলে ছাতা এক হাত দিয়ে ছাতা ধরে আর এক হাত দিয়ে বাস ধরে আমি যেতে পারি না। ওপারের বাচ্চাগুলি বর্ষাকালে আপনার নৌকা দিয়ে আসতে হয়, ছোট ছোট বাচ্চাদের কোলে করে আনতে হয়। বৃষ্টির দিনে ওদের স্কুল পুরোপুরি বন্ধ থাকে, ওরা আসতেই পারে না। স্থানীয়রা জানান, নদী পার হয়ে পশ্চিম পাড়ে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার কাজে যেতে হয় কয়েক হাজার মানুষকে। বর্ষায় ভারী বৃষ্টিতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে যাতায়াতের একমাত্র সাঁকোটিও। এতে বন্ধ হয়ে যায় ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। তার এই অবস্থায় মাল তো আর মাথা করে আনতাম না। আমার তেমন কিছু দেই, খাজনা সবই দেয়, মানে পৌরসভা কোনো সুবিধা পায়নি, আমার আশাদার রাখে। সাঁকোটাও তেমন মজবুত ভাবে দিতে পারে নাই। রোগী নিলে কোনো সিস্টেম নাই নেওয়ার মতন, একজন মুমূর্ষু রোগী। 30 বছর যাবত হাঁকর দিয়ে অনেক কষ্ট করে এলাকার মানুষ ভোগান্তিতে আছে। পৌর কর্তৃপক্ষ বলছে, এলাকাটি পরিদর্শন করে ঊর্ধ্বতন মহলে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে। আমাদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমরা বিষয়টা আপনাদের কাছ থেকে জানলাম। আমরা কি পর্যায়ে আছে এটা আমরা জেনে পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো। 1999 সালে শরীয়তপুরের জাজিরা পৌরসভা গঠিত হয়। পৌরসভা কার্যালয় থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে হওয়া সত্ত্বেও 2টি ওয়ার্ডের অন্তত 4000 মানুষের ভোগান্তি নিত্যসঙ্গী একটি সেতুর অভাবে। সময় সংবাদ, শরীয়তপুর। 54তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে গণপূর্ত বিভাগ। সৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানোর কাজ চলছে পুরোদমে। সবুজ চত্বরে কংক্রিটের পথগুলোর পাশে স্থাপন করা হচ্ছে বাহারি ফুলের টব। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আর মাত্র 2 দিন পরেই মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গত 1 মাস ধরে চলছে ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। সৌধ বেদি পর্যন্ত পায়ে হাঁটার লাল ইটের সিঁড়িগুলোতে সাদা রঙের আঁচড়ে শুভ্র করে তুলছেন রং শিল্পীরা। বাগানে লাগানো হচ্ছে গাঁদা সহ নানা বাহারি ফুলের চারা। পুরো সৌধ এলাকাকে পানি দিয়ে ধুয়ে মুছে চকচকে করার পাশাপাশি ঘাস ও গাছের ডালপালা ছেঁটে পরিপাটি করার কাজ করছেন কর্মচারীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি, এখানে রং তুলির কাজ করতেছি। প্রায় কাজ শেষের পর্যায়ে, আর 1 বা 2 দিন করলে শেষ হবে। মাঠের ঘাস যেখানে বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি বসানোর কাজও প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন 3 সশস্ত্র বাহিনীর সদস্যরা। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ,
সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সৌধ এলাকা। সময় সংবাদ, সাভার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, এতে ক্রেতার সংকটে পড়েছেন মাদারীপুরের স্বর্ণ ব্যবসায়ীরা। সাধ্যের মধ্যে স্বাদ মেটাতে না পেরে সিটি গোল্ডের দিকে ঝুঁকছেন অনেক নারী। আবার কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন শ্রমিক কর্মচারীরা। স্থানীয় পর্যায়ে স্বর্ণশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি ব্যবসায়ী নেতাদের। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট আর ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর শহরের পুরান বাজার জেলার সবচেয়ে বড় স্বর্ণকার পট্টি। 6 মাস আগেও যেখানে ক্রেতাদের পদচারণায় মুখর থাকতো দিনের বেশিরভাগ সময়, সেখানে এখন কেবলই শুনশান নীরবতা। এখানকার অধিকাংশ দোকানে ক্রেতা সংকটে ভাটা পড়েছে বিক্রি। বিক্রেতারা বলছেন 1 বছরেরও কম সময়ের ব্যবধানে এক একটি দোকানে 3 থেকে 5 লাখ টাকা বিক্রি নেমে এসেছে অর্ধেকে। কারণ স্বর্ণালঙ্কারের উচ্চ মূল্য। অনেকে ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে। সোনার দাম এত বেশি, যার কারণে কাস্টমার খুব কম, কারিগরদের ওইভাবে কাজ দিতে পারি না, তারা অলস সময় পার করছে। খুবই একটা সংকটময় সময় কাটাইতেছি। আমরা তো কিনতে পারি না, তাই জন্য ওদের স্বর্ণের বদলে আমরা সিটি গোল্ড নিতেছি। আগে 3-4 বড়ি কাজ করতাম, এখন মানে মাসে 1 বড়ি 2 বড়ি কষ্ট হয়ে যায়। এখন অনেকে কাজ সেরে অন্য কাজে চলে যাচ্ছে। এজন্য অবশ্য সিন্ডিকেটকে অনেকটাই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। দেখা গেছে আজকে 500 কমলো, তো ধাপে ধাপে 1 সপ্তাহে 3-4 বার বাইরে যায়। সরকার যদি এটার প্রতি দৃষ্টি না রাখে তাহলে দেখা যাবে যে স্বর্ণের বাজারটা সমস্যাই হয়ে যাবে আর কি। এই অবস্থায় স্থানীয় পর্যায়ে স্বর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে প্রণোদনা দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। স্বর্ণের বাজারে ডাউন হলে সবাই কিনতে পারতো এবং বিপদ আপদে সবারই কাজে লাগতো। এই ব্যবসার সাথে জড়িত যারা, তাদেরকে সরকারের প্রণোদনা দেওয়া উচিত বেঁচে রাখার স্বার্থে, এই শিল্পকে বাঁচানোর স্বার্থে। মাদারীপুর জেলার 5টি উপজেলায় 350 স্বর্ণের দোকান রয়েছে, যেখানে কর্মরত রয়েছেন 3000-এর বেশি শ্রমিক কর্মচারী। দিনরাত মিলিয়ে 16 থেকে 18 ঘন্টা স্বর্ণের গহনা নির্মাণে শ্রমিকরা ব্যস্ত থাকলেও এখন বেশিরভাগ সময় অলস কাটাচ্ছেন। কাজ না থাকায় এই পেশার পরিবর্তন করে অনেকেই অন্যত্র চলে গেছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। রাজবাড়ী সদরের 2টি স্কুলের সামনে সড়কের মোড়ে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে দোকান। এতে মোড় ঘোরার সময় সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে 2 বিদ্যালয়ের 7 শতাধিক শিক্ষার্থীকে। সরকারি জমি থেকে দোকান অপসারণ করে মোড়টিকে ঝুঁকিমুক্ত করার দাবি শিক্ষার্থী সহ স্থানীয়দের। আশিকুর রহমানের রিপোর্ট। বিদ্যালয়ের সামনে সড়কের মোড়ে বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে আছে 2টি দোকান। রাজবাড়ী সদরের রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশন ও ঢালা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সম্প্রতি নির্মাণ করা হয়েছে পাকা সড়ক। তবে সড়কের মোড়ে জেলা পরিষদের জমির ওপর রয়েছে 2টি দোকান। ফলে মোড় ঘোরার সময় এক প্রান্ত থেকে আসা যানবাহন অন্য প্রান্ত থেকে দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। দুর্ঘটনা রোধে সরকারি জমির ওপর থেকে দোকান অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন স্থানীয়রা। দোকান দুটি উচ্ছেদ করে দেওয়ার জন্য এবং কি এই সড়ক দুটি দৃশ্যমান করে দেওয়ার জন্য। প্রায়শই বিভিন্ন ধরনের ছোট বড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটছে। দোকান দুটো সরা এই রাস্তার মুখটা বের করে দিলি এই একের পর এক যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো আর ঘটবে না। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দোকান মালিক আবুল হোসেন দুলাল। স্থানীয়দের দেয়া অভিযোগ তদন্ত করে দোকান অপসারণে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দোকানগুলো অপসারণ করার জন্য ইউএনও মহোদয়ের সাথে আলাপ করি, ইউএনও মহোদয় পরবর্তী পদক্ষেপ নিয়ে বলে আমাকে অবগত করেন। রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশন ও ঢালা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে 718 জন, যাদের যাতায়াতের প্রধান সড়ক এটি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। ফরিদপুরে সরকারি প্রণোদনা হিসেবে দেয়া হয়েছিল পেঁয়াজের বীজ। তবে সঠিক নিয়মে বীজ বপন করার পরও 95% বীজ থেকে চারা বের হয়নি। এজন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের দায়ী করে ভেজাল বীজ সরবরাহে জড়িতদের বিচার দাবি করেছেন চাষিরা। তবে নতুন করে বীজ দেওয়া শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা।
মাঠ জুড়ে থাকার কথা ছিল সবুজের সমারোহ, কিন্তু এখন পড়ে রয়েছে শুধুই চাষ দেয়া জমি। হাজারো চাষির স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ফরিদপুরের ৫,২০০ জন চাষিদের সরকারি প্রণোদনা হিসেবে দেয়া হয়েছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সরবরাহ করা পেঁয়াজের বীজ। ঠিক সময়ে সঠিক নিয়মে বীজ বপন করার পরও ৯৫% পেঁয়াজের চারা বের হয়নি। ভেজাল বীজ দেওয়ার ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছেন চাষিরা। সরকারি বীজ পাইছিলাম, মনে হয়েছে এখন তো মার গেছে, এমনি তো খরচ গেছে 10,000 টাকা করে, তারপরে এখন কিনে লাগাইছে যে আরো ১ বিঘা হইতে পারে 30,000 টাকা করে খরচ হবে। চারাইছে এখন পুরোটাই মায়ের, এখন অনেক টাকা পয়সা খরচ হয়েছে। সুস্থ বিচার যেটা হয়, ঠিক আছে, এদের আইনের আওতার ভিতরে আনা উচিত। তবে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর নতুন করে চাষিদের মাঝে বীজ দেওয়া শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। তবে এ সময়ে এই বীজ কোনো কাজেই আসবে না বলে জানান চাষিরা। দানা যে নতুন ভাবে কিনে বীজ চারাবো সেই সুযোগও নাই, টাইম নাই। এখন পেঁয়াজ লাগানোর মৌসুম, এখন পেঁয়াজের দানা বোনানোর মৌসুম না। খুব দ্রুত এই ৫,০০০ জন কৃষককে পুনরায় বীজ দেওয়ার একটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং তারই ধারাবাহিকতা উদ্য পর্যন্ত আমরা প্রায় ২৫০০ জন কৃষককে বীজ অলরেডি পৌঁছে দিয়েছি। ভেজাল বীজ দেওয়ার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। এটার ব্যাপারে ঢাকা সদর দপ্তর কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন হয়েছে। কমিটি বিষয়টা দেখভাল করতেছে কি কারণে জার্মিনেশন হয়নি। জেলায় এবছর ৩৬,১৪০ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদ করা হয়েছে, যা থেকে ৫,০৯,৫০৪ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে সব রকম সবজির সরবরাহ। দেশের সবচেয়ে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান হাটে আছেন সহকর্মী আব্দুল আউয়াল। সরাসরি চলে যাব তার কাছে। আউয়াল, উত্তরের জনপদে যেমন শীতের তীব্রতা বেড়েছে, তেমনি করে উত্তরের জনপদে সবচাইতে বড় যে সবজির মোকাম বগুড়ার মহাস্থান হাট, সেই মহাস্থান হাটে কিন্তু সবজির যে ৬ লাভ হয়ে গিয়েছে। বিশেষ করে নতুন বেগুন এবং আলুতে কিন্তু বগুড়ার মহাস্থান হাটে নতুন করে জায়গা পেয়েছে। আজকে এর যে মহাস্থান সবজির মোকাম, সেখানে কিন্তু পাইকারিতে বেগুন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং নতুন আলু, যেটি নিয়ে মানুষের আগ্রহের আসলে কমতি নেই, সেই নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে। এবং শীতের সবচাইতে অন্যতম অনুষঙ্গ বাঁধাকপি বা ফুলকপি, যেটি আমাদের বাঙালি মানুষের সবজির অন্যতম অনুষঙ্গ, সেই বাঁধাকপির দাম কিন্তু একেবারে আজকে নেমে গিয়েছে। সেই বাঁধাকপি বিক্রি হচ্ছে বগুড়ার মহাস্থান হাটে মাত্র ২২ থেকে ২৪ টাকা কেজিতে, আর ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা কেজিতে। এছাড়াও সিম, যেটি এই শীতকালে সবজির অন্যতম একটি সরবরাহ, সেই সিমের দামও কিন্তু আস্তে আস্তে নাগালের মধ্যে আসতে শুরু করেছে। ৫০ টাকা ৬০ টাকা কেজিতে কিন্তু সেই সিম বিক্রি হচ্ছে। এবং কৃষক যারা আছেন তারা বলছেন যে সব রকমের শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ কিন্তু মহাস্থান হাটে রয়েছে এবং প্রতিদিন এই মহাস্থান হাট থেকে ৬০ থেকে ৭০টি ট্রাকে করে এবং প্রতিটি ট্রাকে প্রায় ১০ টন করে সবজি এই মহাস্থান হাট থেকে কিন্তু দেশের যে অন্যান্য অঞ্চল রয়েছে, চট্টগ্রাম বা দক্ষিণাঞ্চল বা অন্যান্য যে জেলাগুলো রয়েছে, বৃহত্তর যে জেলাগুলোতে, রাজধানী ঢাকা সহ সব জায়গায় সরবরাহ হচ্ছে। মূলত কৃষকেরা যে দাম পাচ্ছে এই কৃষক পর্যায়ে, সেই দামে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে কৃষকদের দাবি আসলে এই মাঠ পর্যায়ে কৃষক পর্যায়ে দাম সীমিত থাকলেও হাত বদলের সঙ্গে সঙ্গে সিন্ডিকেটের কারণে ৩ থেকে ৪ দফা হাত বদল হয়ে সবজির যে দাম সেটি কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে করে মাঝখানে যেই মধ্যস্বত্বভোগী দালালরা রয়েছেন তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু আসলে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো যেমনটি বলছিলাম যে বগুড়ার আর মহাস্থান হাটে এই যে সবজির যে সরবরাহ, সেটি কিন্তু সকালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এই শুরু হয় এবং এই বেলা ১০ থেকে ১১টা পর্যন্ত কিন্তু এটি চলবে। তো এই ছিল বগুড়ার সবজির হাট থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বগুড়ার সবজির হাট থেকে আমাদের সঙ্গে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আউয়াল। পিরোজপুরে বিভিন্ন স্থানে চুরি যাওয়া ২৫টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বৃহস্পতিবার দুপুরে এসব মোবাইল ফোন ও নগদ ১৫,০০০ টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সুপার জানান, জেলা পুলিশের আইটি টিম সব সময় হারানো ফোন উদ্ধার এবং মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধার সহ সোশ্যাল মিডিয়ার যে কোনো সমস্যার সমাধানে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২৫ জনের মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ভারত নেপাল ট্রানজিট পয়েন্টের রহনপুরের রেলওয়ের শেষ প্রান্ত শিবরামপুর পরিদর্শন করেছেন নেপাল দূতাবাসের ঢাকা মিশনের উপপ্রধান মিসেস ললিতা শিলওয়াল। রেলওয়ের মোটর ট্রলি যোগে নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে শিবরামপুর পয়েন্টে পৌঁছান তিনি। সেখানে বাংলাদেশের 0 পয়েন্ট ঘুরে দেখেন। এর আগে 16 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাঙ্গাবাড়ি বিওপির সদস্যরা অতিথিদের বরণ করে নেন। এ সময় নেপাল দূতাবাসের ঢাকা মিশনের দ্বিতীয় সচিব মিস ইয়োজানা বামজান, বাংলাদেশ রেলওয়ের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মোহাম্মদ মিহা রাবুর রশিদ খান এবং রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। টাইম ম্যাগাজিনের 2024 সালের পার্সন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরে আসা, প্রেসিডেন্সিকে নতুন রূপ দেয়া সহ বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তনের জন্য তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নেওয়া হয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে পুরস্কার গ্রহণের সময় দ্বিতীয় মেয়াদের কিছু পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। একই সঙ্গে ক্যাপিটাল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেয়া হবে বলেও জানান তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখে ইউএসএ ইউএসএ স্লোগান দিতে থাকেন সমবেত সবাই। একে একে সবাই ভূয়সী প্রশংসা করেন তার। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির পুরস্কার নেয়ার সময় এভাবেই উল্লাস করেন উচ্ছ্বসিত জনতা। এদিন বক্তব্য দেওয়ার সময় দ্বিতীয় মেয়াদের কিছু পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া অর্থনীতিকে আরও মজবুত করার পাশাপাশি কর কমানোরও আশ্বাস দেন। টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস পাঠকদের কাছে বার্তায় লেখেন, ট্রাম্পের যেভাবে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন হয়েছে তা এক প্রজন্মেই দেখা যায়। রাজনৈতিকভাবে পুনর্গঠন, প্রেসিডেন্টের পদটিকে নতুনভাবে চেনানো ছাড়াও বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য এবছর ডোনাল্ড ট্রাম্পকে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত করা হয়েছে। টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার পুরস্কারটি 1927 সাল থেকে শুরু হয়, যেখানে এমন কোনো ব্যক্তি বা আন্দোলনকে সম্মানিত করা হয় যা বছরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। 2016 সালেও ট্রাম্পকে পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছিল টাইম ম্যাগাজিন। 2020 সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পার্সন অব দ্য ইয়ার মনোনীত করেছিল এই সাময়িকী। আর গত বছর এ খেতাব পেয়েছিলেন পপ তারকা টেইলর সুইফট। নাদিম মারজান, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও এখনও দাওয়াত পাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী নভেম্বরে নির্বাচনের পরপরই আমন্ত্রণ পাঠানো হলেও এখনও নিশ্চিত নয় শি জিনপিং এই আমন্ত্রণপত্র গ্রহণ করবেন কিনা। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, ট্রাম্প সম্প্রতি শির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ বলেও জানায়। যদিও আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে কিছুই নিশ্চিত করেনি চীন। তবে ট্রাম্প প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে চীনের প্রতি কঠোর অবস্থান নেওয়া ব্যক্তিদের। এর মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া মার্কো রুবিও। এছাড়াও ট্রাম্প প্রচারণার সময় চীনের পণ্যের ওপর 60% বেশি শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা যুক্তরাষ্ট্র এবং চীনের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক হতে পারে বলে দাবি চীনা সংবাদ মাধ্যমের। এত কিছুর পরও হোয়াইট হাউসের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে এখনও আমন্ত্রণ জানায়নি বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হলিডে পার্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। স্থানীয় সময় বুধবার কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে এই অনুষ্ঠান করা হয়। এতে বাংলা সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। ট্রাম্প ভক্তদের আশা, অদূর ভবিষ্যতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে। নিউ ইয়র্ক থেকে আসানুজ্জামান সাকিব রিপোর্ট।
ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা। 20 জানুয়ারি সেই দিন। চারদিকে সাজ সাজ রবের প্রস্তুতি। এরই মধ্যে নিউ ইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হলো হলিডে পার্টি। বুধবার রিচ উডে এই আয়োজনের শুরু হয় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। অভাবনীয় বিরল এই ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেন অনেকে। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের বাংলাদেশি অনেক ভাই ব্রাদার সবাই এসে জয়েন করেছে। স্পেশালি আজকের এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা হয়েছে, বাংলা গান গাওয়া হয়েছে। এটা আসলেই রিমার্কেবল। এদেশের ভালোর জন্য ট্রাম্পের জেতাটা অনেক দরকার ছিল। আর আজকের এই পার্টিতে এসে সবচেয়ে ভালো লেগেছে আমরা বাঙালিরা এসেছি। আই থিঙ্ক এটা আমেরিকার জন্য, বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য একটা শান্তিপূর্ণ বছর হবে। হলিডে পার্টিতে ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন 70 বছর বয়সী জরিনা খাতুন। তিনিও ট্রাম্পের একজন ভক্ত। আয়োজকরা জানান এমন ঘটনা বছর 10 আগেও কল্পনা করা যায়নি। এবার মুসলমান হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন দ্রুতই ডেমোক্রেট এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে। The Republican Party is the party of all the people, not certain people. All the people feel the same way about America and about the beliefs. You can see the blend here today. We're all on the same page, no matter where you're from, born, religion. We're all together. We're the party of all the people. অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির 2 শতাধিক ব্যক্তি অংশ নেন। শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিদায়বেলায় একদিনে 39 অপরাধীর দণ্ড মওকুফ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি 1,500 জনের সাজার মেয়াদ কমিয়ে দিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সাজা মওকুফ ও কমানোর সিদ্ধান্ত নেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সর্বোচ্চ 330 জনকে ক্ষমা করেছিলেন বারাক ওবামা। এখন এর পরপরই অবস্থান জো বাইডেনের। বিবৃতিতে তিনি জানান ভবিষ্যতে এ ধরনের আরও পদক্ষেপ নেওয়া হবে। আর মাত্র কয়েকদিন এরপর মসনদ ছেড়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিদায় বেলায় বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা সমালোচনার মুখে তিনি। ছেলে হান্টার বাইডেনের দণ্ড মওকুফ করার মধ্য দিয়ে এর শুরু। এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা ব্যবহার করে 39 অপরাধীকে ক্ষমা করে দেন জো বাইডেন। এছাড়া 1,500 জনের দণ্ড কমিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। তাদের বেশিরভাগই মাদক গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ক্ষমাপ্রাপ্তদের একটি বড় অংশ করোনা মহামারীর সময় থেকে গৃহবন্দী ছিলেন। এছাড়া গাঁজা সেবনের দায়ে সাজা ভোগ করেছিলেন 39 জন। বিবৃতিতে বাইডেন বলেছেন ভবিষ্যতে এ ধরনের আরও পদক্ষেপ নেওয়া হবে। এজন্য ক্ষমা চেয়ে করা আবেদনগুলো নিয়ে পর্যালোচনা চলতে থাকবে। তাই ধারণা করা হচ্ছে বাইডেনের মেয়াদ শেষ হওয়ার আগে আরও সাজা মওকুফের ঘোষণা আসবে। তবে বাইডেন নিজেকে এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্যদের সম্ভাব্য অভিযুক্ত হওয়ার হাত থেকে রক্ষা করবেন কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি অপরাধীকে ক্ষমা করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। 2017 সালে তার বিদায়ের আগে 330 জনের সাজা মওকুফ করেছিলেন তিনি। এর পরের স্থান এখন জো বাইডেনের। নাদিম মারজান, সময় সংবাদ। মেশিন রিডেবল পাসপোর্ট বা MRP নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্ট পেতে মাসের পর মাস সময় লাগায় আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা, আবার অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। এই অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তারা। রিয়াদ থেকে এ বিষয়ে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি আরবে বসবাস করা বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত সময়ে না পেয়ে মাসের পর মাস ঘুরতে হচ্ছে অনেককে। এই দীর্ঘসূত্রতার কারণে আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা। আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ও দেশে ফেরত পাঠানোর শঙ্কা তো আছেই। প্রবাসীরা বলছেন পাসপোর্ট নিয়ে জটিলতা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, কর্মক্ষেত্রেও প্রভাব ফেলছে। 6 মাস যাবত আমার পাসপোর্ট আমি হাতে পেলাম না। পাসপোর্ট করতে দিছি,
এই পাসপোর্ট এখন পর্যন্ত আসছে না। আকামা শেষ হইলে আকামা লাগাইতে পাইতেছে না, দেশে যাওয়া ইমার্জেন্সি দেশে যাওয়ার জন্য চাইতেছে, দেশে যাইতে পাইতেছে না। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে এবং কনসুলেটের কাছে এই জিনিসগুলো যাতে অতি দ্রুত সমাধান করতে পারে। এ অবস্থায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান এমআরপি বিতরণ প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে এবং প্রবাসীদের সমস্যার সমাধান দেওয়া হবে। 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য ই পাসপোর্ট সেবা চালু হলেও এর আগে জমা দেওয়া এমআরপি পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে এই সমস্যা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অভিবাসী প্রতিষ্ঠান হিসেবে জার্মানিতে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান, কর্মসংস্থান সৃষ্টি ও রাষ্ট্রীয় ও সামাজিক নানামুখী কর্মকাণ্ডে বিশেষ সম্পৃক্ততার জন্য মিউনিখের বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান পাল ইলেকট্রার 3টি প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে বায়ার্নের শহর কর্তৃপক্ষ। জার্মানি থেকে প্রবাসী প্রতিষ্ঠানটির সাফল্যের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে প্রবাসী হিসেবে এসে সুনাম অর্জন করেছেন এমন বাংলাদেশিদের সংখ্যা কম নয়। ভিনদেশে থিতু হওয়ার সংগ্রাম ও নানা প্রতিকূলতা পার করে অনেকেই গড়ে তুলেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাখছেন রাষ্ট্রীয় ও সামাজিক কাজে বিশেষ অবদান, একই সঙ্গে নিজের দেশকে তুলে ধরছেন অনন্য উচ্চতায়। জার্মানির সবচেয়ে সমৃদ্ধ অঙ্গরাজ্য বায়ার্নের মিউনিখে তেমন একটি প্রতিষ্ঠান উদ্যোক্তা শিবশঙ্কর পালের হাতে গড়া পাল ইলেকট্রো। সাম্প্রতিক সময়ে শিল্প গ্রুপটির 3টি প্রতিষ্ঠান বাংলাদেশ জার্মানির যৌথ প্রয়াস, ডিজিটালাইজেশন, অনলাইন ও অফলাইনে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখা, প্রাতিষ্ঠানিকভাবে কর্মসংস্থান সৃষ্টি ও সুষ্ঠু কর্মপরিবেশের নিশ্চয়তা প্রদান, উদ্যোক্তা হিসেবে বহুমুখী সৃষ্টিশীলতার জন্য চলতি বছর বিশেষ ফিনিক্স পুরস্কারে ভূষিত করেছে বায়ার্নের রাজধানী মিউনিখ শহর কর্তৃপক্ষ। এই উপলক্ষে মিউনিখের মারিয়ান প্লাৎসের পুরনো রাথহাউস অডিটোরিয়ামে শহর কর্তৃপক্ষ বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। আমরা আজকে পাল ইলেকট্রো ডিজাইন লাইটিং পুরস্কার পেয়েছি, আমরা ভীষণ খুশি। আর আমরা পাল ইলেকট্রোর পক্ষ থেকে বাংলাদেশে শুভেচ্ছা জানাচ্ছি। পাল ইলেকট্রো গ্রুপের বিএসডিএম গেম বেহা ফনিক্স প্রাইজ লাভ করেছে। এটি আমাদের জন্য খুবই গর্বের, খুবই আনন্দের। আমি প্রবাসী বাঙালি হিসেবে খুবই গর্বিত, খুবই আনন্দিত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মেয়র ও অন্যান্য অতিথিরা বলেন, বাংলাদেশি শিবশঙ্কর পালের পাল ইলেকট্রো গ্রুপের 3টি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে তারা গর্বিত। অভিবাসী হিসেবে বাংলাদেশি প্রবাসীরা জার্মানি সহ বাংলাদেশে অর্থনীতি ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মিউনিখ নগরীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এর আগে 2017 সালে উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে অবদানের জন্য পাল ইলেকট্রো গ্রুপের শিবশঙ্কর পালও নিজে এই মর্যাদাপূর্ণ ফিনিক্স পুরস্কার লাভ করেন। শিবশঙ্করের প্রতিষ্ঠানগুলোর পুরস্কার প্রাপ্তিতে খুশি আমন্ত্রিত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরাও। শুধু জার্মানি নয়, পৃথিবীর সকল প্রান্তে প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের সুনাম, কৃষ্টি এবং সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরতে। মিউনিখের পাল ইলেকট্রো তেমন একটি প্রতিষ্ঠান। তাদের এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের আরও উদ্বুদ্ধ করবে এমন প্রত্যাশা সকলের। জার্মানির মিউনিখ থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে কেন্দ্র করে মেতে উঠেছে নরওয়ের রাজধানী অসলো। বর্ণিল আলোয় সেজেছে পুরো শহর। ক্রিসমাসের আগমনী বার্তা সাদরে গ্রহণ করেছেন বাসিন্দা ও পর্যটকরা। যেন রাতের আকাশের উজ্জ্বল তারা নেমে এসেছে শহরের মাঝখানে। হলুদ আলোয় আলোকিত পুরো রাস্তা, শহর জুড়ে নানা রঙের আলো। হোটেল থেকে শুরু করে রাস্তাঘাট, দোকানপাট সবকিছুকেই নতুন রূপ দেওয়া হয়েছে আসন্ন বড়দিন উপলক্ষে। 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে ইউরোপের দেশ নরওয়ের রাজধানী অসলোতে এরই মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করছেন শত শত দর্শনার্থী ও পর্যটক। রাজধানী জুড়ে আয়োজন করা হয়েছে নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের। রেস্তোরাঁগুলো পসরা বসিয়েছে বাহারি খাবারের। এছাড়াও শহরের ছোট বড় সবার জন্য কৃত্রিম বরফ দিয়ে স্কিইং করার ব্যবস্থাও করা হয়েছে। আলোকসজ্জার সঙ্গে নিজেদের ক্যামেরা বন্দি করতে ব্যস্ত বাসিন্দারা। বড়দিন উপলক্ষে বিশ্বের প্রায় সব দেশেই নানা আয়োজন করা হয়। বাড়ির ভেতর থেকে রাস্তাঘাট সবকিছুকেই আলোকিত করা হয়, সাজানো হয় নতুন রূপে। অর্জিতা শেহজিন,
সময় সংবাদ। 82 বছর বয়সে পর্বতারোহণ করেছেন এক ব্রাজিলিয়ান নারী। যে সময়ে মানুষের কর্মক্ষমতা কমে যায় সেই বয়সেই এমন দুঃসাহসিক কাজ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ক্যাসিয়া ভোলার। রিও দি জেনেরোর মর্রো দা উরকা নামের পাথুরে পাহাড় বেয়ে ওপরে উঠছেন এক নারী। এমন ঘটনা অহরহ হলেও ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করলেন 82 বছর বয়সী ক্যাসিয়া ভোলার। ব্রাজিলিয়ান এই নারী শুধু পাহাড়ি নয়, জয় করেছেন বয়সের বাধাও। যে বয়সে কমে যায় শারীরিক সক্ষমতা, ক্যাসিয়া সে বয়সে উদাহরণ স্থাপন করলেন অন্যদের সামনে। আমরা এখানে 20-25 বছর বয়সী মানুষদের নিয়ে আসি, তবে ক্যাসিয়া যা করতে পারে তারা এর অর্ধেকও করে না। ভালো খান, ভালো জীবনযাপন করুন, আপনার পেশিগুলো শক্তিশালী করুন। আপনি যখন নড়াচড়া করবেন তখন আপনার শরীর আরো ভালোভাবে কাজ করবে। হাঁটুন, দৌড়ান, নাচুন। 35 বছর বয়স থেকে ক্যাসিয়া নিরামিষ খাবার খান, নিয়মিত শরীর চর্চা করেন। নিজেকে সুস্থ রাখতে বেশি করে শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার খান। ক্যাসিয়ার মতে চিকিৎসকের কাছে যাওয়ার থেকে নিয়মিত ও ভালো খাবারের মাধ্যমে নিজেকে কর্মক্ষম রাখা বেশি জরুরি। অন্তরা সেন, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় শেষ ওয়ানডে দিয়ে শেষ হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠের প্রস্তুতি। ক্লিন সুইপের লজ্জাকে পাশ কাটিয়ে এ সিরিজ দিয়ে ধারণা পাওয়া গেল কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড, যেখানে নিজেদের জায়গা মোটামুটি নিশ্চিত করেছেন সৌম্য, তানজিদ, জাকের আলী, অনিকরা। আবার পাওয়া সুযোগ খেলায় হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। বোলিংয়ে নিজেদের প্রমাণে ব্যর্থ হয়েছেন শরীফুল হাসানরা। এক দশক পর ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের ক্ষত, ক্লিন সুইপের লজ্জা তো আছেই, তবে শুধু মাঠের নাজুক পারফরমেন্সই নয়, ভিন্ন এক কারণে এই সিরিজ ছিল আলোচনায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি বলে কথা। আলোচনায় ছিল একাধিক সিনিয়র ক্রিকেটের ইনজুরিতে পাওয়া সুযোগগুলো কতটুকু কাজে লাগাতে পারেন অন্যরা। তবে সেখানে পুরোপুরি সফল মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনিক। 3 ম্যাচে শুধু 113 রানই নয়, প্রশংসা কুড়িয়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ। প্রায় 107 স্ট্রাইক রেটে প্রমাণ করেছেন সামর্থ্যের, পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে প্রথম 50ও। গোটা সিরিজেই 4-এ ব্যাট করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে তার স্লো ব্যাটিং নিয়ে হয়েছিল সমালোচনা, তবে পুষিয়ে দিয়েছেন শেষ ম্যাচে। প্রায় 85 স্ট্রাইক রেট আর 51 গড়ে করেছেন 152 রান, 250, 13টা 4 আর 4টা ছক্কা। ওপেনিংয়ে সৌম্য সরকার আর তানজিদ তামিম দুজনেই রানের দেখা পেয়েছেন। 3 ম্যাচে সৌম্য 94 আর তানজিদ করেছেন 106। দুজনারই আছে একটা করে 50, তবে 108 স্ট্রাইক রেটে সবাইকে ছাড়িয়ে তানজিদ। বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে দুজনেই নিজেদের জায়গা পোক্ত করেছেন। তবে একজন পারেননি, আফিফ হোসেন ধ্রুব। ক্যাপ্টেনের ফ্রি ব্যাটিং লাইসেন্স পেয়েও ওয়ার্নার পার্কের মরা উইকেটও ব্যর্থ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 3 ম্যাচে রান করেছেন মোটে 67। মাহমুদুল্লাহ রিয়াদ টাইগারদের বুড়ো ঘোড়া। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে যিনি বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে, সেই রিয়াদ এই সিরিজের টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। 3 ম্যাচে 3টা 50, দুটোতেই আনবিটেন। প্রমাণ করেছেন এখনো কেন তিনি অটো চয়েস। তবে ব্যাটসম্যানদের সফলতায় বোলারদের পারফরমেন্স ছিল ম্লান, তাই তো শেষ ম্যাচে 321 রান করেও তার ডিফেন্ড করা যায়নি। এক ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি শরীফুল হাসান, ছিলেন ব্যয়বহুল। তবে প্রথম 2 ম্যাচে নাহিদ রানা যথারীতি দুর্দান্ত। সব মিলিয়ে ব্যাটিংয়ে স্বস্তি থাকলেও এই সিরিজে বোলিং নিয়ে একটা দুশ্চিন্তা রয়েই গেল লিপু, হান্নান, রাজ্জাকের নির্বাচক প্যানেলের। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ সামনে রেখে রববেন পাওয়েলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন কেসি কার্টি, সেই পুরস্কার পেলেন তিনি। প্রথমবারের মতো টি-20 দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। কার্টিকে নিয়ে আশাবাদী কোচ রায়ান সামি। ফিট হওয়ায় দলে সুযোগ পেয়েছেন জনসন চার্লস, তবে বিগ ব্যাশে খেলার কারণে নেই সেই হোপ ও রাদারফোর্ড। এছাড়াও দলে আছেন জাস্টিন গ্রেভস, আলজেরি জোসেফ, এভিন লুইস ও ওবেদ ম্যাকওয়ারের মতো তারকারা। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নানা আয়োজন। রাজধানীর ক্রিকেট ভক্তদের জন্য রাত 8টা পর্যন্ত সুযোগ দেয়া হয় ট্রফির সঙ্গে ছবি তোলা। ট্রফি দেখতে এসে বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠেন দর্শকরা। সমর্থকরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানকেও দেখতে চান।
সৈকতের নগরী কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ ভক্ত সমর্থকদের জন্য উন্মুক্ত রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। শীতের সকাল হলেও স্বপ্নের ট্রফি দেখতে ভিড় করেন ভক্তরা। ট্রফি প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের আনন্দ দিতে করা হয় বেশ কিছু আয়োজন। কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতা, বল ব্যাটের মজার খেলা কিংবা ভার্চুয়াল গেম, সবকিছুর মিশেলে ভিন্ন এক আবহের তৈরি হয়েছে ট্রফি প্রদর্শনী স্থলে। প্রতিপক্ষ দলদেরকে পরাজিত করে যদি এই ট্রফিটা নিয়ে আসতে পারে, সেখানে আসলে শুধু আমি টাইগার আকাশ না, 18 কোটি বাঙালি কিন্তু এই জিনিসটাকে দারুণভাবে উপভোগ করবে। বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার আসতেছে, ইনশাআল্লাহ এই ট্রফি বাংলাদেশই থাকবে। আমরা এবারও চাই যে বাংলাদেশ জিতুক। এভাবে না আসে চিরস্থায়ী হয়ে আমাদের দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। ট্রফির সঙ্গে ছবি তুলতে এসে অনেকে দাবি জানিয়ে গেলেন সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখার। সাকিব আল হাসানের প্রতি অবশ্যই আমার ইচ্ছা আছে যেন সাকিব আল হাসান খেলে, সে সময়ে তার এরকম সম্মানজনক বিদায় আশা করি। কাল মিরপুরে হোম অফ ক্রিকেটে ট্রফির সঙ্গে ফটো সেশনের সুযোগ পাবেন ক্রিকেটার, বিসিবি অফিসিয়াল ও সংগঠকরা। এরপর ট্রফি যাবে সাউথ আফ্রিকায়। আয়োজন নিয়ে দোটানার মাঝে আইসিসি যে ট্রফি ট্যুরের আয়োজন করেছে তাতে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ 5 বার অংশ নিয়ে মাত্র একবার সেমিফাইনাল খেলেছিল। তবে এবার ভক্ত সমর্থকদের প্রত্যাশা লিটন মিরাজরা এই মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটিকে আবারও অর্জন করে বাংলাদেশে নিয়ে আসবেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত জয় পেল প্রতিপক্ষ ভারতকে সমীহ করেই ব্রিসবেনের পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রেলিয়া। দিবারাত্রির টেস্টে ভারতের ভরাডুবিতে আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করছে টিম ম্যানেজমেন্ট, মন্তব্য অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শের। সিরিজে সমতা থাকায় এখন এগিয়ে যাওয়ার স্বপ্নে বুথ স্বাগতিক দল। নিজেদের জন্য জাসপ্রীত বুমরাকে সবচেয়ে বড় হুমকি মানছেন মার্শ। তবে তাকে সামলানোর উপায়ও নাকি খুঁজে পেয়েছেন ব্যাটাররা। অ্যাশেজের পর ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত এবং মনোমুগ্ধকর আসর বর্ডার গাভাস্কার ট্রফি। ভারত অস্ট্রেলিয়ার এই সাদা পোশাকের মহারণ এখন উত্তেজনা বাড়ায় পুরো দুনিয়া জুড়ে। ক্রিকেট বিশ্বের আনাচে কানাচে মানুষ অপেক্ষা করেন এর এক একটা ম্যাচের জন্য। আর ম্যাচে অংশ নেওয়া দুই দলের ক্রিকেটাররা তো মুখিয়েই থাকেন একে অপরকে সামলাতে। এবারের বর্ডার গাভাস্কারও শুরু হয়েছে একেবারে হাই নোটে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়ে আসা ভারত পার্থের রীতিমতো উড়িয়ে দিয়েছিল অজিদের। নিজেদের মাঠে এভাবে হার দিয়ে সিরিজ শুরু করায় সমালোচনার মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেয়নি কামিন্স বাহিনী। অ্যাডিলেডে গোলাপি বলের খেলায় তারা পাত্তাই দেয়নি অতিথিদের। টিম ইন্ডিয়াকে একাই ধসিয়ে দেন মিচেল স্টার্ক, আর বাকি কাজটা নিজের ব্যাট দিয়ে করেন ট্রেভিস হেড। কিন্তু এই দারুণ জয়ের পরও মাটিতেই পা রাখছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, কারণ এই ভারত টিমটাকে যে ভালো করেই চেনা আছে তাদের। ব্রিসবেনে তাই নতুন করেই শুরু করতে চায় কামিন্স মার্শরা। পার্থে আমরা পারিনি, কিন্তু আমাদের ফিরে আসতে কিন্তু সময় লাগেনি। আমাদের বিশ্বাস ছিল নিজেদের ওপর। আমরা জানি দল হিসেবে আমাদের কোয়ালিটি কোন পর্যায়ে। একইভাবে ভারতকেও হালকাভাবে নেয়ার কিছু নেই। তারা নিউজিল্যান্ডের সঙ্গে হারার পরও আমাদের হারিয়েছে, তাই গোলাপি বলে যা হয়েছে সেটা এখন অতীত। আমাদের আবার লাল বলের জন্য নতুন করে শুরু করতে হবে। অস্ট্রেলিয়ার বড় চিন্তার জায়গা তাদের টপ আর মিডল অর্ডার ব্যাটিং। কেন যেন ঠিকঠাকভাবে কিছুই হচ্ছে না সেখানে। বিশেষ করে স্টিভেন স্মিথের উইলোতে রান না আসায় কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা। যদিও স্মিথের ফর্ম নিয়ে একেবারেই ভাবছে না ক্রিকেট অস্ট্রেলিয়া, বরং তাদের বিশ্বাস স্মিথ ফিরে আসবেন নিজের মতো করেই। দেখুন, স্টিভেন স্মিথকে নিয়ে কথা বলার অবস্থায় আমি এখানে আসিনি। সে আমাদের ক্রিকেটের কিংবদন্তির একজন। সব ক্রিকেটারেরই বাজে সময় যায়, তাই বলে তাকে ফেলে দেওয়ার কিছু নেই। আমরা জানি স্মিথ কতটা পরিশ্রম করছে। দেখবেন দ্রুতই সে তার নিজের মতো করে ফিরে আসবে। ব্রিসবেন টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে টিম ইন্ডিয়াও। অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন জাসপ্রীত বুমরা। এই একজন ক্রিকেটারকে নিয়ে চিন্তা করতে করতেই ঘুম হারাম অজিদের। 2 টেস্টেই স্বাগতিকদের বড় পরীক্ষা নিয়েছেন তিনি। তবে এবার সেই বুমরাকেই নাকি সামলানোর টোটকা খুঁজে পেয়েছে কামিন্স বাহিনী। বুমরাকে নিয়ে আলাদা করে কি বলবো, সে এই মুহূর্তে দুনিয়ার সেরা পেসার। যে কোনো উইকেটে, যে কোনো কন্ডিশনে সে আপনাকে সমস্যায় ফেলবে। তাকে সামলাতে হলে আপনাকে মানসিকভাবে অনেক শক্তিশালী হতে হবে। আমরা বুমরাকে নিয়ে আলাদাভাবে কাজ করেছি। আশা করি ব্রিসবেনে তার বিপক্ষে ব্যাটাররা ভালো করবে। 14 ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় বর্ডার গাভাস্কার ট্রফির 3য় টেস্টে মুখোমুখি হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।
৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথমবারের মতো সারা দেশের প্রতিবন্ধীদের সমন্বয়ে গঠিত দল লাল ও সবুজ দলে ভাগ হয়ে অনুষ্ঠিত হয় এ খেলা, যেখানে ১৭ রানে জয় পায় সবুজ দল। HM মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালির রিপোর্ট। হাড় কাঁপানো শীতে শিশির ভেজা সকালে স্বাভাবিক অন্য সব ক্রিকেটারদের মতো ব্যাট বল হাতে গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে নামেন লাল সবুজে মোড়ানো প্রতিবন্ধী ক্রিকেটাররা। দু দলের খেলোয়াড়ই দেখিয়েছেন নৈপুণ্য। লাল দলের তৌহিদুজ্জামান ৪ উইকেট শিকার করে যেমন প্রতিভা দেখিয়েছেন, তেমনি শুধু এক হাতে ব্যাট চালিয়ে ৫৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সবুজ দলের অধিনায়ক সাইদ আহমেদ। 100 বলের ম্যাচ, 5 বলের ওভার আর 11 জনের স্থলে 12 জন খেলোয়াড় প্রতি দলে। শুধু এখানেই ভিন্নতা নয়, ভিন্নধর্মী এ টুর্নামেন্টে আম্পায়ারিং ও স্কোর বোর্ডের দায়িত্ব পালন করেছেন নারীরা। সকাল 10টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লাল দল। শুরু হয় দু দলের লড়াই। নির্ধারিত 100 বলে 8 উইকেটে 120 রান সংগ্রহ করে সবুজ দল। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 103 রান তোলে লাল দল। এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট প্রেমী দর্শক, খেলোয়াড় এবং ক্রিকেট সংশ্লিষ্টরা। অনেক দীর্ঘদিন পরে এটা খেলার আয়োজন হয়েছে, আমরা সবাই একসাথে খেলতে পারতেছি, এটা অনেক কিছু। আমাদের এরকম প্র্যাকটিসেরও কোনো সুব্যবস্থা নেই। এখন এই রাজু আহমেদ রাজ স্যার গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের মাধ্যমে যে দ্য 100 বল টুর্নামেন্টটি করতে যাচ্ছে, আমরা এতে অনেক আনন্দিত। অনেকদিন ধরে আমাদের ক্রিকেটটা বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণে আমরা মাঠে ফিরতে পারতেছি না। আমরা সবাই মাঠে ফিরতে চাই, মাঠে ফিরে আমরা সবাই খেলতে চাই। কলেজ থেকে যখন জানতে পারলাম যে প্রতিবন্ধীদের একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, তখন কলেজ থেকে দেখতে আসলাম, তো ভালো লাগতেছে। সারা বাংলাদেশে যেন প্রতিটা জেলায় প্রতিবন্ধীদের জন্য এরকম একটা উন্মুক্ত স্থান করে দাও। ভবিষ্যতে এমন আয়োজনে পৃষ্ঠপোষকতার কথা জানান জেলা প্রশাসক। আমরা চাই যে এখানে সাঁতারের যেহেতু জিমনেশিয়াম 2টি আছে, সাঁতার সহ কাবাডি জাতীয় যে খেলাগুলো আছে, সমস্ত খেলাগুলো আমরা এখানে আয়োজন করতে চাই এবং এটাকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। প্রতিভাটা বন্দী নয়, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চাচ্ছি। এই জন্য আমাদের এই 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং মহান বিজয় দিবসকে উপলক্ষ করে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। দেশে প্রথমবারের মতো ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্লাব কাপ 100 বল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জিনিসপত্রের দামে দিশেহারা শ্রমজীবীরা টানা 2 দিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্য সীমার নিচে। সামাজিক কর্মসূচির 73% সুবিধাভোগী ভুয়া ঢেলে সাজানোর পরামর্শ। সূচকের টানা পতনে বেহাল পুঁজিবাজার, নিয়ন্ত্রক সংস্থা BSECর হুটহাট সিদ্ধান্তকে দোষছেন বিনিয়োগকারীরা। দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা নেই বলছে ICB। উন্নয়ন কাজের ধীর গতিতে কমছে কাঁচামাল আমদানি, কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউস। অর্থ বছরের 5 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে 4,421 কোটি টাকা পিছিয়ে। ফসলি জমি, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সবখানি ইট ভাটা। রাজবাড়িতে পরিবেশ দূষণের স্বাস্থ্য ঝুঁকি চরমে। মুন্সিগঞ্জে কাঠ পোড়ানোয় হুমকির মুখে জীববৈচিত্র্য। এ ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।